বেসিক্যালি দিন হচ্ছে 3.5 মান্থস, 115 দিনের মতো সময় লাগবে আপনাদের। 3.5 মান্থস হচ্ছে 50টা ক্লাস নিয়ে টোটাল 100 ঘন্টার কোর্স, প্রতিটা ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে। তো আমি একটু আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার এই 5টা স্টেপ ফলো করেন আইএলটিএস এর, জাস্ট ফিক্সেটেড, এটার উপর ফিক্স থাকা, ঠিক আছে, আপনারা আপনাদের টার্গেট ব্যান্ড অবশ্যই পাবেন। ঠিক আছে, প্রথম টার্গেটটা কি, আপনাদের টার্গেট স্কোর এবং এক্সাম ডেট, এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সবারই একটা টার্গেট স্কোর থাকতে হবে। কেউ বলবেন না যে আমি কোনো মতে আইএলটিএস এ পাশ করলেই হবে, তাই না? পাশ করা বলে কিছু নাই। আপনার যার যা ক্যাপাবিলিটি অনুযায়ী, যার যা দরকার অনুযায়ী, যেটা মনে হয় আমার টার্গেট স্কোর হওয়া উচিত, সেই টার্গেট ঠিক করে আপনাকে পড়াশোনা স্টার্ট করতে হবে। ঠিক আছে, তো কারো যদি হয় টার্গেট 6.5, আবার কারো যদি হয় টার্গেট 7.5, তো আমি তো সব স্টুডেন্টকে হচ্ছে একভাবেই করবো না। কেউ যদি বলে যে ম্যাম আমার আরো একটু এডিশনাল হেল্প লাগবে, আমি আর একটু ভালো করতে চাই, তাকে তখন আমি কি করবো, আমি এক্সট্রা কিছু রিসোর্স দিব, এক্সট্রা কিছু ওয়ে বলে দিব, তাই না? এক একজনকে এক এক ভাবে। আবার কেউ যদি একটু উইক হয়, যে তার জন্য 6.5 পাওয়া কঠিন, তার জন্য আমি কি করবো, তার জন্য আমি এডিশনালি হচ্ছে বেসিক ইংলিশের কিছু কিছু ক্লাস দিব। তার হচ্ছে যদি লিসনিং স্কিলটা দুর্বল হয়, সেই স্কিলটাকে রেগুলারলি কিভাবে বাড়ানো যায়, সেটার জন্য কিছু রিসোর্স দিব। সো এটা হচ্ছে ফিক্সড না। ওকে, সো আমাকে অবশ্যই সবার হচ্ছে টার্গেট স্কোর আগে বলতে হবে আমি যখন একটা কোর্স শুরু করবো, যাতে আমি সবাইকে আলাদাভাবে ট্রিট করতে পারি। ঠিক আছে, এবং একটা এক্সাম যে ডেট নির্বাচন। হ্যাঁ, দৈনিকের পড়াগুলো তো নেওয়া হবে নাকি? মানে ঘটনা এসে পড়া দিলেন, যদি পড়া এমন সময় আলসেমির আগে পড়ি না, ঠিক আছে, আমি তাই এই ক্ষেত্রে দেখছি যদি একটু থাকে যে পরীক্ষা এই পড়াগুলো দিতে হবে, তো অনেক তো মানে হ্যাঁ, হ্যাঁ, যে অবশ্যই চাপ এই থাকে। ব্যবস্থাটা আমি করবো যাতে আপনাদের আমার কাছে পড়া দেওয়া হয়। আচ্ছা, আমি এখন একটু কথা বলি। সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখেন, আর কারো কিছু বলার থাকলে মাইক্রোফোনটা অন করবেন, হ্যাঁ, তাইলে আমার একটু সুবিধা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে একটা টেন্টেটিভ এক্সাম ডেট আগে থেকে চিন্তা করে রাখবো, যে একদম জুলাই মাসের এত তারিখে এক্সাম দেবো সেটা না। আমি জুলাই মাসে এক্সাম দেবো, বা আমি জুলাই, ধরেন জুলাইয়ের পরে কি অগাস্টে এক্সাম দেবো। তো সেরকম একটা ফিক্সড ডেট রাখবেন, যে আমি 3 মাস পড়ি, করার পরে দেখি যদি মনে হয় ভালো হয় নাই, তাহলে আরো 3 মাস পড়বো। এরকম যাতে না হয়। আপনারা কেন আপনাদের রিসোর্স নষ্ট করবেন, কেন আপনাদের টাকা নষ্ট করবেন? হয়তো আপনাদের 3 মাসে কারো কারো হয়তো কম পড়তে হবে, দিনে হয়তো 1 ঘন্টা পড়লেই হবে, কারো কারো বেশি পড়তে হবে, দিনে 2 ঘন্টা পড়তে হবে। বাট এতে করে আপনার নিজের রিসোর্সটা ইউজফুল হলো, তাই না? টাকা পয়সা নষ্ট হচ্ছে না। তো সবাই হচ্ছে ওরকম একটা টেন্টেটিভ একটা টাইম ঠিক করে রাখবেন মনে হয়, ঠিক আছে, ওই অনুযায়ী তারপর এফোর্ট দিতে হবে। আচ্ছা, আমি যেটা সাজেস্ট করি, 100 দিনে ধরেন 100 ঘন্টার আপনি গাইডেড প্রিপারেশন পাবেন আমার কাছে, মানে 50টা ক্লাস দিয়ে। ঠিক আছে, 3.5 মাসে। এই 3.5 মাসে প্রতিদিন আপনাদেরকে হচ্ছে দিনে 2 ঘন্টার সেলফ স্টাডি। ঠিক আছে, এটা হচ্ছে আহ, মোটামুটি আপনার ফিক্স করে রাখতে হবে। ঠিক আছে, 2 ঘন্টা না, দিনে 1 ঘন্টা, প্রতি 2 দিনে 2 ঘন্টা। ঠিক আছে, যেহেতু আমি ক্লাস একদিন পর করে নিচ্ছি। ঠিক আছে, তার মানে ডেইলি হচ্ছে 1 ঘন্টা মিনিমাম আপনাকে পড়তে হবে, এই জিনিসটা আপনার ফিক্স রাখতে হবে। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে, যে আমার কোর্সটাতে অ্যাডমিশন নিবেন, নিলে হচ্ছে আমি আপনাদের সব গাইডলাইন দিতে পারবো ওই অনুযায়ী। তো এরপরে হচ্ছে আমি আপনাদের যে 1 ঘন্টা পড়ার রুটিন, ওইটা করার জন্য হেল্প করবো। ঠিক আছে, রুটিনটা যাতে আপনারা প্রপারলি করতে পারেন, যে 3.5 মাসে আমি এই দিন এই জিনিসটা করবো, এইভাবে পড়বো। ঠিক আছে, আমি আপনাদেরকে হেল্প করবো এই রুটিনটা করার জন্য। ফাইনালি যেটা বলবো, ওই যে তখন বললাম যে গাইডলাইন আমি যেটা দিচ্ছি শুধু সেটার মধ্যে ফিক্স থাকবেন। এক একবার এক একজনের কাছ থেকে শেখার চেষ্টা করবেন না, তাইলে কি আপনাদের স্ট্র্যাটেজি গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই 5টা স্টেপ ফলো করলে অবশ্যই আপনারা আপনাদের টার্গেট ব্যান্ড পাবেন। ঠিক আছে, আচ্ছা, আমার কোর্স স্ট্রাকচারটা একটু বলি। আমার কোর্স স্ট্রাকচারটা কিরকম, টোটাল আমার 50টা ক্লাস। হ্যাঁ, 50টা ক্লাসে 8টা থাকবে লিসনিং ক্লাস, 8টা থাকবে স্পিকিং ক্লাস, কারণ আমাদের দেশে হচ্ছে স্টুডেন্টরা অন অ্যাভারেজ এই দুইটা সেকশনে বেটার করে। হ্যাঁ, লিসনিং আর স্পিকিং দুইটাতে বেটার করে, এটাতে ওরা একটু ইউজ টু, কারণ বেশিরভাগ মানুষের মুভি দেখে, বেশিরভাগ মানুষ হচ্ছে স্কুল কলেজ অফিস আদালতে গেলে একটু স্পিকিং করে। তো স্পিকিংটা একটু দ্রুত তারা ক্যাচ করতে পারে। ঠিক আছে, তো রিডিং এর জন্য আছে টোটাল 12টা ক্লাস। আপনাদের টোটাল হচ্ছে রিডিং এ 14টা কোয়েশ্চেন টাইপ আছে, তার মানে 14 ধরনের প্রশ্ন আসে রিডিং এ। এখন 14 ধরনের প্রশ্নের জন্য 12টা ক্লাস নেওয়া হবে, কারণ দু এক ধরনের প্রশ্ন খুবই রেয়ার এবং ওগুলো কম্পারেটিভলি ইজিয়ার। ওই দু এক ধরনের প্রশ্ন হচ্ছে আমি একসাথে পড়াবো একটা ক্লাসে। সো আপনাদের রিডিং এ থাকবে 12টা ক্লাস, এখানে আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কভার করা হবে, প্রত্যেকটা। এবং এই মডিউলটা শেষ হলে এই মডিউলের শেষে মক টেস্ট থাকবে। প্রত্যেকটা মডিউল শেষে একটা করে মক টেস্ট থাকবে, যে অফিসিয়ালি আপনারা ফিলটা পান
যে এই এক্সামটা কিরকম। ঠিক আছে, ফাইনালি রাইটিং এর জন্য আপনাদের থাকবে 16টা ক্লাস। ঠিক আছে, অনেকগুলো ক্লাস, কিন্তু রাইটিং হচ্ছে 2টা টাস্ক, টাস্ক 1, টাস্ক 2। এবং আমরা হচ্ছে সব থেকে দুর্বল রাইটিং, রাইটিং এর স্কোরটা সব থেকে লোয়েস্ট আসে সবার। ঠিক আছে, সো রাইটিং এর 16টা ক্লাসে হচ্ছে সবগুলো টাস্ক 1 এর যে যত ধরনের কোয়েশ্চেন আছে, টাস্ক 2 এর যত ধরনের কোয়েশ্চেন আছে, সেটা হোক প্রবলেম সলিউশন এসে, সেটা হোক অ্যাগ্রি ডিসএগ্রি, সেটা হোক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেটা হোক অপিনিয়ন বেসড এসে, অথবা হোক হচ্ছে আপনার মিক্স টাইপ এসে, এখন যেটা অনেক কমন 2-3 ধরনের টাইপ একসাথে মিক্স করে দেয়। আবার হচ্ছে টাস্ক 1 এ কিন্তু এটা করে। আগে হচ্ছে টাস্ক 1 এ কি থাকতো, লাইন গ্রাফ, বার চার্ট, তারপর হচ্ছে পাই চার্ট, এই জিনিসগুলো একটা একটা থাকতো। এখন কি হয় জানেন, এই যে লাইন গ্রাফের সাথে একটা টেবল অ্যাড করে দিবে, 2টা গ্রাফ থেকে আপনাকে এখন সামারি করতে হবে। তার মানে আগের মতো সহজ না। ঠিক আছে, কিছুটা ডিফিকাল্ট, কিছুটা একটু ডিফিকাল্ট, মানে প্যাটার্ন চেঞ্জ হয়েছে বলা যায়। এই প্যাটার্ন অনুযায়ী আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি সেই ব্যাকডেটেড ওয়েতে প্র্যাকটিস করেন, যেমন ক্যামব্রিজ 1 থেকে 10 যা আছে ওই স্ট্যান্ডার্ডে এখন কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তো আমার স্টুডেন্টদেরকে আমি বলি এই 1 থেকে 10 কে 1 থেকে 11 পর্যন্ত করার কোনো দরকারই নেই, ক্যামব্রিজের 12 থেকে এরপরে যতগুলো ওইগুলো করলেই হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে ব্যাকডেটেড কোনো প্র্যাকটিস করবো না। আমি অলওয়েজ ট্রাই করি আমার সব লেকচার হচ্ছে আপডেটেড রাখার, এখনকার সিচুয়েশন কেমন, এখনকার এক্সাম গুলো কেমন আসতেছে সেই অনুযায়ী আপনারা শিখবেন। ঠিক আছে, আচ্ছা, ফাইনালি হচ্ছে 6টা গ্রামার ক্লাস থাকবে। এটা অ্যাডিশনালি থাকবে কারণ স্পিকিং এবং রাইটিং এই দুইটার জন্য আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার বিভিন্ন ধরনের সেন্টেন্স, যেমন কমপ্লেক্স, তারপর কম্পাউন্ড, তারপর হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসে বিভিন্ন কথা বলতে পারা, তারপর হচ্ছে বিভিন্ন কম্পারেটিভ সেন্টেন্স বলতে পারা, সুপারলেটিভ বলতে পারা, কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারা, যে ইফ আই হ্যাড এ বানানা আই উড হ্যাভ মেড এ বানানা কেক। ঠিক আছে, সো এই যে একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ দিয়ে কিছু বলতে পারে, একটা সম্ভাবনা। সো এই জিনিসগুলো, স্ট্রাকচার গুলো শিখতে হবে, যেগুলো আমি আপনাদের এই 6-7টা স্ট্রাকচার আছে, আমি প্রত্যেকটা আলাদা ধরে ধরে শেখাবো, যাতে আপনারা স্পিকিং এবং রাইটিং এ গ্রামাটিক্যাল রেঞ্জের যে ভেরিয়েশন এটা আনতে পারেন। ঠিক আছে, এবং এর বাইরে হচ্ছে কিছু কেউ কি কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে, সো এইটাই হচ্ছে বেসিক্যালি 50টা ক্লাসের মধ্যে আপনারা পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে, জি বলেন। ভাইয়া কিছু বলার না থাকলে আপনারা সবাই হচ্ছে একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, হ্যাঁ? আর প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, সো আমি আমার কোর্স কারিকুলামটা এখানে শেয়ার করছি, এটা একটা সামারাইজড ভার্সন। সো আপনারা যখন কোর্স স্টার্ট করবেন, আমি হচ্ছে পুরো কারিকুলামটা আপনাদের দিয়ে দিব। গ্রামার ক্লাসে কবে কি ক্লাস হচ্ছে, লিসনিং এ কবে কি ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট, রিডিং এ কবে কি ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট, রাইটিং স্পিকিং, প্রত্যেকটা ক্লাসের হচ্ছে ফুল সিলেবাস আমি আপনাদের দিয়ে দিব, যাতে আমার সাথে কিপ আপ করতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, কারণ ধরেন আপনি একটা ক্লাস মিস করলেন, আপনি জানেনই না এই ক্লাসে কি হয়েছে। অবশ্য আমি স্টুডেন্টরা ক্লাস মিস করলে আমি হচ্ছে রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিই, যেহেতু জুমে ক্লাস নিচ্ছি। একটা সর্বোচ্চ 2টা ক্লাস যদি মিস করে তখন আমি রেকর্ডেড ভিডিওটা দেই। এর বেশি যদি করে তখন আমি দেই না, কারণ তাতে স্টুডেন্টদের মধ্যে একটা ফাঁকিবাজি টেন্ডেন্সি চলে আসে। ঠিক আছে, সো ওইটা হচ্ছে একটা ব্যাপার যে আপনি একটু সিনসিয়ার থাকবেন, বাট কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে আমি হচ্ছে রেকর্ডেড পুরো ভিডিওটা দিয়ে দিব। ঠিক আছে, আর অবশ্যই নেক্সট ক্লাসে হচ্ছে যারা ক্লাস মিস করবে তাদের জন্য একটু রিভিউ করা হবে আগের ক্লাসের জিনিসগুলো। আচ্ছা, এখন কোর্স কারিকুলাম একটু দেখি গ্রামার ক্লাসে আমি কি কি করাচ্ছি। কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ সেন্টেন্সেস, এই সেন্টেন্স গুলো কিভাবে বানাবো। প্রিপোজিশন এন্ড প্রোনাউন্স, প্রিপোজিশন এন্ড প্রোনাউন্স খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের দেশে ধরেন আমরা যখন কথা বলি, ছেলে যখন থাকে তখন হি বলতে হবে, তাই না? মেয়ে যখন থাকে সি বলতে হবে। বাট বেশিরভাগ মানুষের সি বলে না, অলওয়েজ খালি হি বলে যায়। ঠিক আছে, সব মেয়েকে ছেলে বানায় দেয়। সো এটা একটা সমস্যা। এই ধরনের কিছু প্রোনাউন্স যেগুলো আছে, এটার ব্যবহারটা একটু ঠিক রাখা জরুরি আনসার জন্য। ঠিক আছে, স্পিকিং করেন বা রাইটিং করেন, দুইটা ক্ষেত্রেই। সো এইগুলো আমি শেখাবো। তাছাড়া প্রিপোজিশনের ব্যবহার, সময়ের ক্ষেত্রে কোন ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে হয়, লোকেশনের ক্ষেত্রে কোন ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে হয়, প্রিপোজিশনের যে পিরামিড আছে আপনারা হয়তো এখন জানেন না। সো এই জিনিসগুলো আপনাদের শেখাবো। ফাইনালি প্যাসিভ ভয়েসের ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইএলটিএস একটু রেঞ্জটা দেখানোর জন্য প্যাসিভ ভয়েসে কথা বলতে পারে ইম্পর্টেন্ট, যেটা আপনাদেরকে আমি শেখাবো। আচ্ছা, এরপরে লিসনিং এ কি থাকবে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। লিসনিং এ 4টা সেকশন থাকে, হ্যাঁ? 4টা সেকশনে যত ধরনের কোশ্চেন টাইপ আছে, ঠিক আছে, এরকম যত ধরনের কোশ্চেন টাইপ আছে সবগুলো হচ্ছে আলাদা আলাদা ক্লাসে পড়ানো হবে। ঠিক আছে, ফাইনালি
এই মডিউলটা শেষ হলে আপনাদের একটা রিয়েল টাইম লিসনিং টেস্ট হবে, মানে আপনারা কি ক্লাসে শিখেছেন কিনা সেটার উপর একটা টেস্ট নিব। আচ্ছা, এখন আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে তাহলে প্রতিদিন ম্যাম আপনি লেকচার দিচ্ছেন, আমরা শুধু শেষে গিয়ে মক টেস্ট দিচ্ছি, ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। এই জন্য আমার কোর্সটা হচ্ছে 2 ঘন্টা, খুবই লম্বা সময়। কারণ হচ্ছে আমার এই 2 ঘন্টা সময়ের মধ্যে একটা ডেডিকেটেড টাইম থাকবে শুরুতে এবং শেষে। শুরুতে কি, আমি আগের দিন যেটা পড়াইছি সেই পড়াটা নেওয়া, অ্যাসাইনমেন্ট নেওয়া। শেষে কি থাকবে, আমি ওই ক্লাসে যা পড়াইছি সেটার উপর সেলফ প্র্যাকটিস। আমি আপনাদেরকে সলভ করতে দিব, আমি একদম মাঝখানে ঢুকবো না, আপনারা সলভ করবেন। লাস্টে হচ্ছে সলভ করার পরে যখন সময় শেষ হবে তখন আমি হচ্ছে আবার সলিউশন করবো একসাথে আপনাদের সাথে, যে আপনাদের কোনোটা কেন ভুল হয়েছে, কার কারটা ঠিক হয়েছে, কেন ঠিক হয়েছে। ঠিক আছে, সো ক্লাসের মধ্যেই হচ্ছে আপনাদের বেশিরভাগ প্র্যাকটিস হয়ে যাবে। যার কারণে ওই যে আমি বললাম, আপনারা যদি দিনে 1 ঘন্টা সময় দেন অন এভারেজ, অবশ্যই আপনারা ভালো করতে পারবেন। কারণ আমার কোর্সে ক্লাসে আপনার বেশিরভাগ প্র্যাকটিস থাকবে। ঠিক আছে, ক্লাসের বাইরে একদম নাক মুখ বুজে পড়া, আমি শুধু লেকচার দিচ্ছি আর আপনি বাকিটা বাসায় করতেছেন, এরকম না। ঠিক আছে, ওকে। সো রিডিং এ, যেমন রিডিং এ হচ্ছে কিভাবে পড়াবো, রিডিং এ হচ্ছে বেসিক্যালি 14টা কোশ্চেন টাইপ আছে, টাস্ক টাইপ আছে, সেই টাস্ক গুলোর জন্য আলাদা আলাদা আপনাদেরকে লেকচার দেওয়া হবে। ঠিক আছে, এর মধ্যে থাকবে স্কিমিং, আন্ডারলাইনিং, স্ক্যানিং, এই জিনিসগুলো কোথায় দরকার, কিভাবে করবেন। কারণ আপনার এগুলো খুবই প্রয়োজনীয়, আপনার হচ্ছে শর্ট টাইমে রিডিংটাকে সলভ করে। রিডিং এর টাইম ম্যানেজমেন্ট, রিডিং এর টাইম ম্যানেজমেন্ট অনেকেই বলবে রিডিং এর টাইম ম্যানেজমেন্ট মানুষ কিভাবে করে। 1 ঘন্টায় থাকে 40টা প্রশ্ন। ঠিক আছে, 40টা প্রশ্নের উত্তর দিতে অনেকেরই অনেক কষ্ট হয়। ঠিক আছে, বাট এই যে টাইম ম্যানেজমেন্ট, সেটা পারলেই আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং এইটার জন্য ঘড়ি ধরে উত্তর সলভ করা ইজ নট দ্য রাইট ওয়ে। আপনাদেরকে যদি কেউ শিখায় থাকে যে ঘড়ি ধরে উত্তর সলভ করবেন, এটা হচ্ছে রং। রাইট ওয়ে টু ম্যানেজ ইয়ার টাইম ইজ টু লার্ন হাউ টু স্কিম, আন্ডারলাইন এন্ড স্ক্যান। ঠিক আছে, মনে থাকবে আপনাদের জিনিসটা। অলওয়েজ এটা মনে রাখবেন যে আমার সময় বাঁচবে এই 3টা জিনিস আমি যখন ভালো করতে পারবো। ঠিক আছে, স্কিমিং, আন্ডারলাইনিং, স্ক্যানিং। ওকে, সো এই জিনিসগুলো থাকবে রিডিং এ। রাইটিং এ হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ওইগুলোর উপর বেস করে আপনার স্কোরিং হবে। ধরেন আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ কেমন, আপনার লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ ভোকাবুলারি কেমন, আপনি কি ভালো ভোকাবুলারি দিতে পারতেছেন, ওইটার উপর বেস করে স্কোরিং হচ্ছে। আবার আপনার হচ্ছে কোহিয়ারেন্স, কোহিশন, মানে আপনি গুছায় লিখতে পারতেছেন টেনের জিনিসটা, ওইটার উপর হচ্ছে আপনাকে গ্রেডিং করছে। তারপরে আরেকটা কি, টাস্ক অ্যাচিভমেন্ট, যেই প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, সেই প্রশ্নের বাইরে গিয়ে আপনি হ্যান ত্যান বলতেছেন না, সেই জিনিসটা। সো এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো আগে থেকে আমরা শিখবো, যাতে ওই অনুযায়ী আমরা উত্তর দিতে পারি, ওই অনুযায়ী আমরা নাম্বার পেতে পারি। প্রত্যেকটা ক্রাইটেরিয়া অনুযায়ী যাতে আমরা ভালো নাম্বার পাই, এই জন্য আমরা এগুলো আগে শিখবো। তারপরে হচ্ছে টাস্ক ওয়ানে যত ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে এবং টাস্ক টু এর যত ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে সবগুলো আমরা শিখবো, কোনোটা বাদ যাবে না, সবগুলো সলভ করা শিখবো আলাদা আলাদা ক্লাসে। ঠিক আছে, আচ্ছা। ফাইনালি স্পিকিং এও অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট, যে কিসের উপর বেস করে আপনাকে স্কোরিং করছে ওইগুলো আমরা শিখবো, টিপস গুলো শিখবো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3টার উত্তর দেওয়ার আলাদা সিস্টেম আছে, 3টাতে কিভাবে ভালো করা যায়, কি কি লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি ইউজ করবে, সেই ভোকাবুলারি একটা লিস্ট আমি আপনাদেরকে দিব। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ, ওই যে বললাম গ্রামার ক্লাসগুলো নিব, তখন পাশাপাশি আপনাদের স্পিকিং করাবো। ঠিক আছে, সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার কোর্স কারিকুলাম 50টা ক্লাসে। ইনশাল্লাহ এই অনুযায়ী যদি কেউ কোর্স করে, যে কেউ 6.5 ব্যান্ডের উপরে পাবে, যে কেউ। কারো যদি লেভেল ভালো হয় তাহলে সে 7.5, 8ও পাবে, এবং এমনকি 8.5, 9ও পাইতে পারে যদি সে অনেক ভালো স্কিল হয়। ঠিক আছে, আজকে আমি একজনের স্পিকিং মক টেস্ট নিলাম, ঠিক আছে, সে 7.5 পেয়েছে। বাট আমি যেহেতু স্টার্ট করেছি মাত্র, আশা করি যে সে হচ্ছে 8.5 ব্যান্ড পর্যন্ত পাবে, তার এই স্কিলটা আছে। এখন আমার কাজ হচ্ছে তাকে ওই অনুযায়ী ইনস্ট্রাক্ট করা। সো আপনারাও সবাই আশা করি টার্গেট ব্যান্ড পাবেন। ঠিক আছে, এই স্ট্রাকচারটা ফলো করুন। ওকে, সো ম্যাটেরিয়াল গুলো কি, প্রথমত আমার অথেন্টিক ম্যাটেরিয়াল, আমি হচ্ছে কোর্স কিভাবে বানাই আপনাদেরকে একটা স্যাম্পল দেখাবো এখন। আমার এই অথেন্টিক ম্যাটেরিয়াল বা লেকচার নোটস গুলা প্রতি ক্লাসের আগেই আপনারা পাবেন, আমি এটা আগেই প্রোভাইড করবো। হ্যাঁ, যাতে আমার ক্লাসের শুরুতে আপনাদের হাতে লেকচার নোট গুলা থাকে, পিডিএফ গুলো আমি দিই। তারপরে কি, ক্যামব্রিজ, মাক্কার এসব প্র্যাকটিস টেস্ট থেকে প্র্যাকটিস করা। ঠিক আছে, এই ক্যামব্রিজের সব বইগুলো, মাক্কার সব বইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আগের যে কোশ্চেন পেপার গুলো আছে ওইগুলা থেকে আমরা কিছু সলভ করব যখন আমরা এগুলা করে ফেলছি ক্যামব্রিজ। ঠিক আছে, ফাইনালি কিছু অনলাইন রিসোর্স যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে
যদি কেউ ওই লেভেলে যেতে পারে তখন আমি তাদেরকে এগুলো প্রোভাইড করবো, তাছাড়া না। ঠিক আছে, এই তিনটা লেভেল ফলো করলে হচ্ছে ধরেন আপনি যে কোনো মডিউলে 7 ব্যান্ড পাবেন। এখন কেউ যদি 8 ব্যান্ড 9 ব্যান্ড পেতে চায় তখন সে হয়তো অনলাইন রিসোর্স থেকে কিছু জিনিস শিখবে যেগুলো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন। ঠিক আছে, আমার কাছে তো এই ধরনের সবগুলো মিলে, এমনকি ম্যানহাটনের বই আছে, সবগুলো মিলে 10,000 টাকার বেশিও ম্যাটেরিয়াল হচ্ছে আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিই। ঠিক আছে, সো আপনাদের হচ্ছে রিসোর্স নিয়ে কোনো দৌড়াদৌড়ি ঘাটাঘাটি করার কোনো দরকার হবে না, সবকিছু আমার কাছে পাবেন। আচ্ছা, আমার পড়ার ফিলোসফিটা জাস্ট আমি শর্ট ফর্মে বলবো যে আমি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে পড়াই। আপনি সলভ করবেন, কিভাবে কিভাবে সলভ করবেন আমি শিখাবো, তারপরে আবার আপনি সলভ করবেন, কেন ঠিক হয়েছে কেন ভুল হয়েছে এটা আমি করে দিই। ফুল প্র্যাকটিক্যাল, একের পর এক লেকচার দিয়ে যাচ্ছে এরকম না। ঠিক আছে, কাজের মাধ্যমে শেখা, আমরা হচ্ছে এইভাবে শিখবো। এবং সব স্টুডেন্টকে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল অ্যারেঞ্জমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে সবারই আলাদা আলাদা টার্গেট আছে, আলাদা আলাদা প্রয়োজন আছে। এবং আমার কাছে অলওয়েজ অনেস্ট অনেস্ট ফিডব্যাক পাবেন। ঠিক আছে, আমি কিন্তু স্টুডেন্টদেরকে প্যাম্পারিং করি না যে ওয়াও আপনি তো যেই কথা বলছেন এতে করে অবশ্যই আপনি 8 ব্যান্ড পাবেন, অথচ আপনি বলছেন 6 ব্যান্ড পাওয়ার মতো। আমি বলবো না যে আপনি 8 ব্যান্ড পাবেন। ঠিক আছে, কারণ আমাকে আপনাকে অনেস্ট ফিডব্যাক দিতে হবে, তাইলে হচ্ছে আপনি ওইটার উপর ভালো করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর আমি যদি আপনাকে প্যাম্পারিং করি তাইলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না, তাই না? ওকে, সো আমার টিচিং মেথোডোলজিটা কিরকম দেখেন। প্রথমত প্রশ্নটা বুঝতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। প্রশ্ন বোঝাটা হচ্ছে সব থেকে জরুরি। এরপর হচ্ছে সলভ করার প্রসিডিওর শিখতে হবে। হুম? মানে আপনি কিভাবে সলভ করবেন প্রশ্নটা এটা আগে থেকে জানতে হবে। জাস্ট প্রশ্ন পড়ে পড়ে এই ক্যামব্রিজের 12 থেকে 16 পর্যন্ত সলভ করে ফেলছি, কিন্তু আমি আসলে জানি না কেমনে সলভ করতে হবে। আমি ঠিক ওয়েতে সলভ করি নাই, আমার উত্তর সময় মতো হবে না, আমার হচ্ছে সবগুলো উত্তর দিতে পারবো না, এই ধরনের প্রবলেম হবে তখন। সো আমাকে কারেক্ট ওয়েতে সলভ করতে হবে। তারপরে কি, আমি একটা সিম্পলিফাইড এক্সাম্পল দিব আমার নিজের বানানো, ওইটা আগে বোঝার চেষ্টা করবেন আপনারা, যেটার কারণে হচ্ছে আপনাদের পুরো প্যাটার্নটা বুঝতে সহজ হবে। তারপরে কি, প্র্যাকটিক্যাল প্রবলেম, ওই যে বললাম ক্লাসে বসে বসে এখন সলভ করাবো, আপনাদেরকে আমি ধরে ধরে সলভ করাবো। লাস্টে হচ্ছে ওই যে রিপিট করবো, মানে সেলফ প্র্যাকটিস দেওয়া হবে, তখন আপনারা নিজে সলভ করবেন। লাস্টে সলভ করার সময় যখন শেষ হবে আমি আবার ওইটার মধ্যে দিয়ে গো থ্রু করবো। ওকে, সো আপনারা জাস্ট বিগিনার, এক্সপার্ট হতে একটু সময় লাগবে। সো আগেই হচ্ছে ভেঙে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য রাখবেন। ওকে, এখন আইএলটিএস নিয়ে একটু বলবো। আইএলটিএস নিয়ে হয়তো সবারই আইডিয়া আছে যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, তাই না? তো এটা হচ্ছে 4টা মডিউল আছে, লিসনিং রিডিং রাইটিং স্পিকিং, 4টা মডিউলই আপনারা আমার কাছে করবেন। লিসনিং এ আপনার সময় লাগবে 40 মিনিটস এর মতো, রিডিং এ 60 মিনিটস, রাইটিং এ 60 মিনিটস, স্পিকিং এ থাকবে 15 থেকে 20 মিনিট সময় আর কি। ঠিক আছে, এই মডিউলটা আলাদা হবে, এই 3টা মডিউল একসাথে নেওয়া হবে। ওকে, আচ্ছা, লিসনিং এর এখন কিছু টিপস দিব আপনাদেরকে। এই টিপস গুলো বাংলায় আমি লিখেছি যাতে সবার হচ্ছে জিনিসটা মনে থাকে, এবং এই জিনিসগুলো মনে রাখলে হচ্ছে যে কেউ লিসনিং এ ভালো করবে। এটা মনে হয় যে এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস না, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো অলওয়েজ যদি মনে রাখেন আপনার অনেক 100টা টিপসের কোনো দরকার নেই। ঠিক আছে, সো আমি হচ্ছে এখন মাঝে মধ্যে প্রশ্ন করবো, আপনারা একটু মাইক অন করে উত্তর দিবেন। ঠিক আছে, আচ্ছা, প্রথম টিপটা কি, অডিও শোনার সময় প্রশ্নের দিকে হাঁ করে তাকিয়ে থাকা যাবে না। ঠিক আছে, কারণ কি, লিসনিং করার সাথে আপনার সময় আপনার কি কি কাজ একসাথে করতে হয় কে কি বলতে পারবেন? লিসনিং এর সময় কোন কাজগুলো আমাকে পাশাপাশি করতে হয় বলেন তো? লিখতে হয়, তারপর হচ্ছে প্যারাফ্রেজিং করতে হয়, অনেকগুলো কাজ করতে হয় একসাথে। আচ্ছা, না, লিসনিং এ প্যারাফ্রেজিং করতে হয় না। ঠিক আছে, লিসনিং এ প্যারাফ্রেজিং করতে হয় না, লিসনিং এ কোশ্চেন করতে হবে। তারপরে লিসনিং এ হচ্ছে আপনার প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি অডিও শুনতে হবে, পাশাপাশি লিখতে কিওয়ার্ড হবে। বের করতে হবে, কিওয়ার্ড, কিওয়ার্ড প্রশ্নে কি চাচ্ছে ওই মেইন জিনিসটা কিওয়ার্ডটা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলতেছে, রেকর্ডের মধ্যে প্রশ্নের উত্তর আছে, তখন আপনি প্রপারলি উত্তর দিতে পারবেন না। সো অডিও চলার সময় অন্যদিকে তাকিয়ে থাকতে হবে। ঠিক আছে, অন্যদিকে তাকিয়ে শুধু অডিও শুনবেন। আচ্ছা, এরপরে যেটা করবেন, উত্তর খুঁজে পেলে পুরো উত্তর লিখে সময় নষ্ট করবেন না। লিসনিং এ সব ধরেন আপনার পুরো রেকর্ডটা শেষ হয়ে গেছে 30 মিনিটের, এরপরে হচ্ছে 10 মিনিট এক্সট্রা টাইম দিবে আপনাকে। ঠিক আছে, যাতে আপনি উত্তরটা লিখে ফেলতে পারেন। সো এক্সট্রা টাইম যেহেতু দিবে, যখন আপনি রেকর্ডিং শুনতেছেন তখন হচ্ছে বড় বড় উত্তর লিখে সময় নষ্ট করা যাবে না, তখন শর্ট ফর্মে উত্তর লিখতে হবে সময় বাঁচানোর জন্য। কারণ
খুব দ্রুত দেখবেন পরের প্রশ্ন চলে আসছে, খুবই দ্রুত। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি কোনো প্রশ্নের উত্তর না পেলে আর পিছনে ফিরে তাকানো যাবে না। আমি কখনোই পিছনে তাকাবো না, লিস্টিং এ অলওয়েজ আমি সামনের দিকে। আমি কোনো কিছু মিস করলে মিস করছি, ঠিক আছে, আমার আর পিছনে ফেরার উপায় নেই, আমাকে এখন সামনের দিকে তাকাতে হবে। ফাইনালি উত্তরপত্রে সবকিছু বড় হাতের অক্ষরে লিখবেন। ঠিক আছে? কখনোই ছোট হাতের অক্ষরে লিখতে যাবেন না। লিখতে গেলে কি হবে, আপনাকে যেটা ক্যাপিটাল লেটারে লেখার কথা, মনে করেন একজন মানুষের নাম আছে, মানুষের নামে প্রথম অক্ষর কি হয় বলেন তো? ক্যাপিটাল লেটার না? সো ক্যাপিটাল লেটার যেহেতু হয়, তখন আপনি যদি এটা স্মল লেটার লিখে দিয়ে আসেন, আপনার কিন্তু উত্তর কেটে দিবে। এই জন্য একটা ভালো উপায় কি, সব বড় হাতে লিখবো, সব ক্যাপিটাল লেটার, তখন আমার কোনো উত্তর কাটা যাবে না। ঠিক আছে? এই জিনিসটা আমরা মেনটেন করবো, এবং সবকিছু কিন্তু পেন্সিলে লিখতে হবে উত্তরপত্রে। ঠিক আছে? কোশ্চেন পেপার যেটা থাকবে ওটার মধ্যে আপনারা কলম ইউজ করেন, যেইভাবে ইচ্ছা সেভাবে করেন, কোনো কিছু আসে যায় না। উত্তরপত্রে পেন্সিল দিয়ে উত্তর লিখবেন এবং বড় হাতের অক্ষরে লিখবেন। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন লিসনিং এর ক্ষেত্রে। ঠিক আছে? বুঝছেন সবাই? জি ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপু, যে রেডমি নোট 7 এটা কে? এটা আনমিউট করলে ভালো হতো। রেডমি নোট 7। ওকে, আমি মিউট করে দিয়েছি। ওকে, ঠিক আছে, এখন আমরা একটা ওয়ার্ম আপ প্র্যাকটিস করবো। ঠিক আছে? আপনারা একটু হোল্ড করেন। Our subject today is Wales. অডিওটা কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা জি শোনা যাচ্ছে, সিম্পল বলেন। একটা প্র্যাকটিস, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে? জাস্ট জাস্ট ফর ফান। ঠিক আছে? ওকে। Our subject today is Wales. We discuss a report on the effect of noise from ships on the behavior of whales. And we visit a whaling museum on the island of Nantucket in Massachusetts. প্রথমটা কি বলছে আপনারা খেয়াল করছেন? আর সাবজেক্ট টুডে ইজ কি? ওয়েলস আপু বলছে। ওয়েলস। আগেই দিয়েছি। ওয়েলস, ওয়েলস। 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 একটা জিনিস খেয়াল করবেন, এখানে উচ্চারণটা কিরকম ছিল। ওরা কিন্তু ওয়েলস বলে নাই, হটাকে এভাবে হার্ড ভাবে উচ্চারণ করে নাই। ঠিক আছে? ডব্লিউ আর এইচ যখন একসাথে থাকবে, তখন এটার উচ্চারণ হবে সফট, হ, ওয়েলস এভাবে বলছে। বুঝছেন জিনিসটা? বুঝতে পারছেন আপনারা জিনিসটা? জি ওয়েলস। আপু। ঠিক আছে? জি বুঝতে জি। পারছি। সো একদম ওয়েলস জি না, জি। এটা ওয়েলস না, এটা হবে ওয়েলস। ঠিক আছে? সো এই যে এই জি। প্রনাউন্সিয়েশনটা যদি ঠিক জানা না থাকে, অনেকে হয়তো এটা ক্যাচ করতে পারবে না। ঠিক আছে? এই জন্য প্রনাউন্সিয়েশনটা জেনে রাখা দরকার। আচ্ছা, তাইলে আমি এই যে ধরেন এতক্ষণ বাজছে অডিওটা, বাজার পরে কোন সেকশনে গিয়ে আমি অডিওটা থামাইছি, আপনারা কি খেয়াল করছেন? কোথায় গিয়ে শেষ হয়েছে? ও, জি আপু, ওই যে ম্যাসাচুসেটস, সেন্টেন্সের লাস্টে যেই তো ম্যাসাচুসেটস। স্টপ করেছে। আচ্ছা, ম্যাসাচুসেটসে গিয়ে শেষ হয়েছে না? ঠিক আছে, আমি আরেকটু জি। আগাই দিই। Passenger ships, trade ships. কোথায় স্টার্ট করছে খেয়াল করছেন তো? হ্যাঁ, জি। নেক্সট প্যারাতে প্যাসেঞ্জার নেক্সট শিপস। প্যারাতে। আচ্ছা, এখন হ্যাঁ। ওয়েলস, এটার পরে কিন্তু পুরো একটা লাইন ছিল যেটাতে আমার কোনো ফিল ইন দ্য গ্যাপস নেই। তো এই ধরনের জিনিস যখন থাকবে, আমার কোনো দরকার নেই এতটুকুতে ফোকাস করা, আমি জাস্ট দেখবো নেক্সট পার্টটা কখন আসতেছে। ঠিক আছে? নেক্সট পার্টটা কখন আসতেছে সেটার দিকে ফোকাস করবো। এই লাইনটাতে যেখানে আমার প্রশ্ন নাই বা কোনো শূন্যস্থান নাই, আমি শুধু শুধু সেইটা পড়ে বোঝার চেষ্টা করবো না।
ঠিক আছে, সো আমরা ওই যে প্যাসেঞ্জার শিপস ওইখান থেকেই ফোকাস করব, কি বলে এখন দেখি। And fishing boats are a normal part of life on the open sea. কি হবে শূন্যস্থানে? সি অন দি ওপেন সি বলেছে। ওপেন সি, ওপেন ওপেন সি বলেছে, শুধু সি বলে নাই, তাই না? জি। তাহলে সঠিক উত্তরটা কিন্তু ওপেন সি। ঠিক আছে, শুধু সি লিখলে হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন এখন ফোকাস করব, কি বের করতে হবে সেটাতে ফোকাস করব। However, all their activity creates a great deal of noise underwater. Scientists from the United States. কি বলছে? আন্ডার আন্ডার ওয়াটার, ভেরি গুড, আপনারা খুবই ভালো করতেছেন। নয়েজ আন্ডার ওয়াটার, এর পরের যে সেন্টেন্স এটাতে আমাদের কোনো শূন্যস্থান নাই, সো ডোন্ট ফোকাস। এরপরে আমরা খুঁজবো কি, দ্য সাউন্ড দ্যাট ইজ সাউন্ড রেকর্ডেড উইথ কি, কিসের কথা বলতেছে। ঠিক আছে, সো পরের সেন্টেন্সে ডোন্ট ফোকাস। States and Canada recently reported their observations that the ocean is getting noisier. That is sound recorded with equipment placed underwater near the busy shipping lane. রেকর্ডেড উইথ কি বলছে শুনছেন? ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট, এটা একটু ডিফিকাল্ট ছিল। রেকর্ডেড উইথ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট হ্যাঁ, প্লেসড আন্ডার ওয়াটার। রাইট, ভেরি গুড। তার মানে এটা কিন্তু একটু একটা স্ট্রেস বা একটা ইন্টোনেশন আছে যে ইকুইপমেন্ট। ঠিক আছে, সো অ্যাকসেন্টটা বোঝা জরুরি, আসলে কোন অ্যাকসেন্টে কথা বলতেছে সেটা হচ্ছে আমাদের এক একবার এক এক অ্যাকসেন্টের অডিও শুনে আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, যেহেতু অ্যাকসেন্ট অনুযায়ী স্ট্রেসটা চেঞ্জ হয়। Off Vancouver Island in Canada. Scientists at the University of Victoria have studied the recordings. They say engine noise is continuous during the day and a little less intense at night. কি হবে লাস্টেরটা? লিটল। লিটল লেস। লিটল দেখেন এখানে লিটল উত্তরটা লেস, কি বলছে জানেন? A আ little. লিটল লেস। লিটল লেস। লিটল লেস বলে, আ লিটল লেস না লিখে, তাহলে তার উত্তর ভুল হবে। ঠিক আছে, আ লিটল লেস পুরোটাই বলতে হবে। ঠিক আছে, সো আমি কিন্তু কোনো রাইট অ্যান্সার, ধরেন লিসনিং এ কি হয়, আপনাকে কয় শব্দ উত্তর দিবেন সেটা লিখে দেয়, যে 3 শব্দের বেশি লেখা যাবে না। ধরেন লিখে দিছে যে 3 শব্দের বেশি লেখা যাবে না, তার মানে আপনি 3 শব্দে কিন্তু উত্তর করতে পারতেছেন, তাই না? তখন আপনি এ লিটল লেস এর জায়গায় লিখে দিচ্ছেন লিটল লেস, আপনার উত্তর অবশ্যই ভুল হবে। ওই শুধু এটা বাদ দিলে আপনার উত্তর ভুল। ঠিক আছে, সো এই ভুলটা কোনোভাবে করা যাবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা খুব ভালো করছেন এই সেকশনটা। সো আমি হচ্ছে এখন রিডিং নিয়ে একটু অল্প কিছু জিনিস বলবো আপনাদেরকে। ওকে, রিডিং এ দেখেন প্রথম, রিডিং এ প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে আপনাদেরকে, যে রিডিং একটা ওপেন বুক এক্সাম। ঠিক এই জিনিসটা স্টুডেন্টরা অতটা গুরুত্ব দিয়ে চিন্তা করে না দেখে আমাদের দেশের স্টুডেন্টরা রিডিং এ ভালো করতে পারে না। ঠিক এই কারণেই। ঠিক আছে, কজ কি করে জানেন? কোনো কিছু চিন্তা করে, কোনো কিছু অনুমান করে, বা ধরেন প্রশ্নের শূন্যস্থানে দিয়ে দিছে যে বাংলাদেশের জনসংখ্যা এত কোটি, কত কোটি লিখতে হবে। প্যাসেজে দিয়ে দিছে বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি। ঠিক আছে, 16, কিন্তু আমি জানি না বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, আমি 17 লিখবো। এই 17 লিখলে কি হবে? ভুল। ঠিক আছে, তো আমরা মনে করি যে আমি যখন রিডিং সলভ করব আমার নলেজ থেকে, আমি যেটা জানি সেইখান থেকে দিলেই হবে, বাট এটা হচ্ছে 100% রং অ্যাপ্রোচ। রিডিং এ আপনার প্যাসেজ হচ্ছে একটা ওপেন, সেই প্যাসেজ গুলো থেকেই প্যাসেজে যা দেওয়া আছে এক্স্যাক্টলি সেইখান থেকে আপনাকে উত্তর নিতে হবে, না থাকলে উত্তর সেটা দেওয়া নাই। ঠিক আছে, আর যদি উত্তর থাকে ওইখান থেকেই নিতে হবে। বুঝছেন জিনিসটা? এটা কেউ কখনো ভুলবেন না, আমাকে অবশ্যই প্যাসেজ থেকে উত্তর দিতে হবে। ঠিক আছে,